এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের লখনৌ শহরের গোমতী নগর নামের একটা এলাকা, সেখানকার একটা সত্য ঘটনা। গোমতী নগরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একজন অফিসার, নাম আদর্শ সিং, ঘটনার সময় যার বয়স ৩৭ বছর। তিনি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। কর্মসূত্রে তিনি গোমতীনগরে এসে থাকছিলেন। গোমতীনগরে থাকাকালীন তার বিয়ে হয়, সেখানে তার সন্তান হয়, ২ বছরের একটা মেয়েও ছিল। ঘটনার সময় মানে ২০২৫ সালে তার স্ত্রীর বয়স ছিল ৩৫ বছর। সে উত্তরপ্রদেশের বলিয়ার বাসিন্দা। তার বড় দিদির হাজব্যান্ড মধুসূদন সিং, তার দিদি ছোটা বারবারা নামের একটা জায়গাতে পাশেই থাকতো। তো সেই মধুসূদন সিং নিজের স্ত্রীর ছোট বোনের জন্য একটা সুপাত্র খুঁজছিলেন। পাত্র হিসাবে তিনি আদর্শ সিং এর খোঁজ পেয়েছিলেন। তাদের দুজনের বিয়ে হয়েছিল। বিয়ের পরে তিনি এসে থাকতে শুরু করেছিলেন গোমতী নগরের ওই ২ তলা বাড়িতে। ভদ্রলোকের যখন বিয়ে হয়নি তখনই তিনি একটা ২ তলা বাড়ি তৈরি করেছিলেন। ২ তলা বাড়িতে নিচে তলায় তিনি থাকতেন, উপর তলায় একটা ভাড়াটে, নাম ছিল অর্জুন সিং, সে থাকতো। তবে অর্জুন সিং এর অবস্থা ভালো নয়। ভদ্রলোক মানে আদর্শ সিং যখন কখনো বাইক টাইক খারাপ হয়ে যেত, তখন তিনি যে গ্যারেজে নিজের বাইকের কাজ করাতেন সেই গ্যারেজেই অর্জুন সিং কাজ করত। সেও উত্তরপ্রদেশের অন্য কোনো গ্রামের বাসিন্দা। আদর্শ সিং এর সাথে সেই অর্জুন সিং নামের মেকানিকের আলাপ হয়েছিল। মেকানিককে তিনি নিজের উপর তলায়, ২ তলা বাড়ির উপর তলায় একটা ঘর থাকার জন্য দিয়েছিলেন। সময়ের সাথে সাথে সম্পর্ক ভালো হওয়াতে অর্জুন সিং নিজের স্ত্রী, ২জন সন্তানকেও নিয়ে এসে নিজের ওই উপর তলার ঘরে রেখেছিল। সে নামেই ছিল ভাড়াটে, কারণ তার অবস্থা খুব খারাপ, সেই জন্য সে ভাড়া দিতে পারত না। তখন আদর্শ সিং তাকে বলেছিলেন যে তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি তোমার সাইডের লাইটের বিলটা দিয়ে দিলেই হবে, মাঝে মধ্যে পারলে ভাড়া দিও। করোনা টাইমের আগে থেকেই সে আদর্শ সিং এর সাথে আদর্শ সিং এর ওই বাড়িতে থাকছিল, সেই জন্য করোনার টাইমে সবার অবস্থা আরো খারাপ হয়। তো ধীরে ধীরে ভাড়া দেওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেছিল। শুধু নিজের তরফের লাইটের বিলটা দিয়ে সে আদর্শ সিং এর বাড়ির ওপর তলায় থাকতো। আদর্শ সিং আরো একটা কথা বলেছিলেন যে তোমার বৌদি মানে আমার স্ত্রী নিচে থাকে, তুমি প্রয়োজন হলে তাকে হেল্প করে দিও। সেই জন্য অর্জুন সিং হেল্প করার জন্য তাদেরও লাইটের বিলটা জমা দিয়ে আসতো। বাজার করতে কিছু জিনিস আনার দরকার থাকলে সেগুলো এনে দিত। অর্জুন সিং এর বউকে এনে ওই বাড়িতে রাখার পর মাঝে মাঝে সে ওই ভদ্রমহিলার বিভিন্ন কাজে হেল্প করতো, বাড়ি ঘরদোর পরিষ্কার করতেও কাজ করতো, সাহায্য করতো। তারা স্বামী স্ত্রী দুজনেই অনামিকা সিংকে হেল্প করত। আর তার বিনিময়ে তারা উপরতলার একটা ঘরে এমনি থাকত। ঘটনার দিন ১৯ মে ২০২৫ দুপুর বেলায় ১টা বেজে ৪৬ মিনিটে অর্জুন কল করেছিল বাড়ির মালিককে, এফসিআই এর যে অফিসার তাকে। ফোন কলে জানিয়েছিল যে স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন, ম্যাডাম বেডরুমে ছিল, আমি গিয়ে তাকে দেখেছি, চাকু দিয়ে তাকে কেউ কিছু একটা করে দিয়েছে। এই কথা শুনেই আদর্শ আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ততক্ষণে অর্জুন সিং একটা অটো ডেকে এনেছিল। সেই অটোতে করে অনামিকা সিংকে খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে যাওয়া হয় সামনের একটা বেসরকারি হসপিটাল, সাহারা হসপিটাল। সেখানে ডাক্তাররা চেক আপের পর বলে দিয়েছিলেন যে অনামিকা সিং আর বেঁচে নেই। পাশের ঘরে শুয়েছিল ২ বছরের ছোট্ট বেবি, সে কিন্তু অক্ষত ছিল, তাকে কিচ্ছু করা হয়নি। পুলিশ পোস্টমর্টমের জন্য বডিটাকে নিয়ে চলে গেছিল। বাড়িটাকে সিল করে দেওয়া হয়েছিল।
অনামিকা সিং এর হাজবেন্ড আদর্শ সিং নিজের যে স্ত্রীর বড় দিদি আর তার হাজবেন্ড মধুসূদন সিং তাদের বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছিলেন। সেই দিনই রাত্রেবেলায় অজ্ঞাত পরিচয় আততায়ী বা আততায়ীদের বিরুদ্ধে একটা এফআইআর করেছিল আদর্শ সিং। নেক্সট ডে পুলিশ ইনভেস্টিগেশন করতে বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর পুলিশ ঘটনাস্থল খুব ভালো করে দেখতে প্রথম দেখাতেই বোঝা গেছিল, আদর্শ সিংও বলেছিল বাড়িতে যে গয়না ছিল, যে ক্যাশ টাকা ছিল, সেগুলো কিছুই আর ছিল না। লুটপাটের ঘটনা ঘটেছিল বোঝাই যাচ্ছিল। আলমারির বিভিন্ন জিনিসপত্র খাটের উপর জড়ো করে রাখা ছিল, আর মেঝেতে পড়েছিল তিনখানা পিঙ্ক কালারের বোতাম। একটা বোতামে সুতোও লেগেছিল। বোঝা যায় যে এই ঘটনা ঘটিয়েছে এই বোতামগুলো তার জামার বোতাম। একটা কালো রঙের মাঙ্কি ক্যাপ পাওয়া যায়, আর একটা জিও কোম্পানির আই কার্ড পাওয়া যায়। তাতে জিও কোম্পানির অন্যান্য সব বিবরণের সাথে নামের জায়গায় লেখা ছিল জিও বিজয় বিকাশ। প্রথম দিকে আদর্শ সিং নিজের স্ত্রীকে হারিয়ে কথা বলার মতো অবস্থায় ছিলেন না, কান্নাকাটি করছিলেন, অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে নেক্সট ডে যখন তার বাড়িতে ইনভেস্টিগেশন শুরু হয়, তিনি তখন ধীরে ধীরে পুলিশকে কথা বলতে শুরু করেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন যে 1:46-এর সময় তার বাড়ির কেয়ারটেকার, তার বাড়ির ভাড়াটে, যে উইদাউট কোনো ভাড়ায় সেখানে থাকে, তো সে তাকে কল করে জানিয়েছিল তার স্ত্রীর সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, সে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। সে বাড়িতেই আসছিল, সে মাঝ রাস্তায় ছিল। সেই সঙ্গে সে এও বলে যে 1:40 ওই ঘটনা যখন সে শুনেছিল তার থেকে মাত্র 6 মিনিট আগে সে নিজের স্ত্রীর সাথে কথাও বলেছিল। তারপরে সে বলে যে 17 মেতে তার জিও ওয়াইফাই কাজ করছিল না, স্ত্রীর অসুবিধা হচ্ছিল ফোন ইউজ করতে, টিভি ইউজ করতে, সেই জন্য স্ত্রী বারবার তাকে বলছিল ওয়াইফাইটাকে সারাতে হবে। ওয়াইফাইটা খুব বেশি দিনের পুরনো নয়, মাত্র কিছুদিন আগেই কানেকশন নেওয়া হয়েছিল। কয়েকদিনের মধ্যে খারাপ হয়ে গেছিল বলে বিরক্ত হয়েছিলেন আদর্শ সিং। আদর্শ সিং জিও কোম্পানির সার্ভিস সেন্টারে কথাও বলেছিলেন যে তার ওয়াইফাই এর মেশিন খারাপ হয়ে গেছে, কাজ করছে না, এসে যেন সেটা ঠিক করে দেওয়া। সেই দিনই বিজয় বিকাশ নামের জিও কোম্পানির একজন মেকানিক হোয়াটসঅ্যাপে তাদেরকে কথা বলেছিল, একটা ফোন নাম্বার থেকে কল করেছিল, তাদের বাড়ির লোকেশন চেয়ে নিয়েছিল। লোকেশনটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে সে ঠিক করতে এসেছিল ওয়াইফাই এর মেশিন। 18 মে দুপুরবেলায় সে কাজ করতে এসেছিল, কিন্তু 18 মে বাড়িতে আদর্শ কুমার ছিল। তো সেই মেকানিক বলেছিল যে একটা মেশিন দরকার। সে দেখতে এসেছে যে কি খারাপ হয়েছে, সে সেদিন দেখে নিয়েছে, আবার নেক্সট ডে আসবে, এই কথা বলে সে চলে গেছিল। নেক্সট ডে 1:40-এ তার স্ত্রী তাকে কল করেছিল, কল করে তাকে বলেছিল সেই জিও কোম্পানির মেকানিক আবারও এসেছে, সমস্ত মেশিনপত্র তার দেখা হয়ে গেছে, সে বলছে যে মেশিনটাকে চেঞ্জ করতে হবে, রিপেয়ার করা যাবে না, 4,500 টাকা লাগবে। আদার্স ফোন কলেই স্ত্রীকে বলেছিল যে তুমি মেকানিককে যেতে বলো, আমরা ওই মেশিন লাগাবো না, সবে কয়েকদিন আগে কেনা হয়েছে নতুন মেশিন, সেটা কিভাবে এত তাড়াতাড়ি খারাপ হতে পারে, আমি মেশিন চেঞ্জ করব না, তুমি তাকে যেতে বলো। 6 মিনিট কেটেছিল, আর তার বাড়ির কেয়ারটেকার অর্জুন সিং কল করে তাকে বলেছিল যে ম্যাডামের সাথে এই ঘটনা ঘটে গেছে, যা কিছু ঘটেছে তাহলে শুধু 6 মিনিটের মধ্যেই ঘটেছে। ব্যাপারটা পুলিশের অদ্ভুত লাগছিল। সেই মহিলার শরীরে 34টা ছুরির আঘাত ছিল। আদর্শ সিং যখন এসে পৌঁছেছিল মহিলার কাছে, মহিলা তখনও নিঃশ্বাস নিচ্ছিল। আদর্শ সিং যখন স্ত্রীর কাছে গেছিলেন তখন স্ত্রী উপর দিকে হাত দেখিয়ে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু শরীরের অবস্থাটা এমনই ছিল সে চেয়েও কিছু বলতে পারেনি। তাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যাওয়া হয়।
নিয়ে যাওয়ার রাস্তায় সে মারা গেছিল। পুলিশের পুরোপুরি সন্দেহটা গিয়ে ওই বিজয় বিকাশ নামের ছেলেটা, যে মেকানিক হিসাবে ওই বাড়িতে এসেছিল, সে এই ঘটনা ঘটিয়েছিল বলে মনে হয়েছিল পুলিশের। পুলিশ জিও কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে সেই অফিসে গিয়ে খোঁজ নেয়। তখন জানা যায় বিজয় বিকাশ নামের কোনো কর্মচারী নেই তাদের। তাহলে কেউ একজন ফেক কর্মচারী সেজে ওই বাড়িতে এসেছিল ওই ঘটনা ঘটাতে, লুটপাটের উদ্দেশ্যেই এসেছিল। তাহলে ওই মহিলাকে এইভাবে শেষ করে দিয়ে গেল কেন? বিজয় বিকাশের আইডি কার্ডটা ফেক ছিল, তবে তাতে একটা ফোন নাম্বার ছিল, যে ফোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপেও ইউজ হয়েছে। হোয়াটসঅ্যাপে বারবার সে আদর্শ সিং এর ফ্যামিলির সাথে কথা বলেছে, আদর্শ সিং এর কাছে তাদের লোকেশন চেয়ে নিয়েছে। এই ব্যাপারগুলোতে যে নম্বরটা পাওয়া যায়, সেই নম্বরটার কল ডিটেল পুলিশ বের করেছিল। কল ডিটেলে দেখা যায় যে ওই সিমটা একদম নতুন নেওয়া হয়েছিল, শুধু আদর্শ সিং এর নাম্বারের সাথেই ওই নাম্বারটা ২-৩ দিন কাজ করেছিল, তারপরে ওই সিমের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার পুলিশ স্টেশনে এক ভদ্রলোক সন্তোষ রাউত, আরও একজন সোনু সিং পুলিশের সাথে জিজ্ঞাসাবাদের সময় নিজেরাই এসে দেখা করেছিল। এবার প্রথমে বলি সোনু সিং এর ব্যাপারে। সোনু সিং হচ্ছে আদর্শ সিং এর পাড়ার লোক, গ্রামের বাড়ির কাছাকাছির লোক। সে আদর্শ সিং এর যে জমি সম্পত্তি রয়েছে সেখানে চাষ করে। চাষের ব্যাপারে আদর্শ সিং এর সাথে কিছু একটা আলোচনা করতে আর কিছু টাকার দরকার পড়েছে সেটা নেওয়ার জন্য সেদিন সকালবেলায় ১১টার সময় আদর্শ সিং এর বাড়িতে এসেছিল। আদর্শ সিং এর স্ত্রী অনামিকা সিং তাকে জানিয়েছিল যে তোমার মালিক এখন বাড়িতে নেই, তুমি কিছুক্ষণ পাশের রুমে বসে ওয়েট করো, ১:৩০টার সময় তিনি আসবেন খাবার খেতে, তখন তুমি দেখা করে নিও। সোনু সিং এর মনে হয়েছিল ভদ্রমহিলা বাড়িতে একা আছে, এই বাড়িতে অন্য একটা রুমে বসে থাকাটা ঠিক হবে না, তার থেকে ভালো আমি একটু শহরটা ঘুরে দেখি। সে ঘুরে ঘুরে পুরো শহর দেখেছিল। ১:৩০টার সময় যেহেতু আদার্স খাবার খেতে আসবে বলে তার স্ত্রী জানিয়েছিল, সেই জন্য সে ১:৪০-এর পর এসে ওই বাড়ির সামনের একটা গাছতলায় দাঁড়িয়েছিল। সে লক্ষ্য করেছিল আদার্সের বাড়ি থেকে একটা ছেলে পিঙ্ক জামা, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, মুখে মাস্ক পরে ছুটে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। আর সে একটা জিনিস খেয়াল করেছিল, যে ছুটে চলে যাচ্ছে তার জামার বোতামগুলো লাগানো ছিল না। তার একটু অবাক লেগেছিল, কিন্তু সে একজন কাজের লোক, একজন চাষি মানুষ, চুপচাপ সেই গাছতলায় বসেছিল, ব্যাপারটা দেখছিল। সে দেখেছিল ওই ছেলেটা বেরিয়ে চলে যাওয়ার পরেই আরো একজন ছেলে ওই বাড়ি থেকেই ছুটে বেরিয়ে এসে একটা অটো ডাকতে গেছিল। তার পরনে ছিল একটা লাল রঙের হাফ শার্ট আর একটা হাফ প্যান্ট। সে অটো নিয়ে এসেছিল, ততক্ষণে সে আদার্সকেও আসতে দেখেছিল। আদার্স আর সে দুজনে মিলে আদার্সের স্ত্রী অনামিকাকে কোলে নিয়ে অটোতে তুলে কোথাও একটা চলে গেছিল। সে বুঝেছিল কোনো একটা ঝামেলা হয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, অন্যদিন আবার আসবো, আজকে হয়তো দেখা হবে না। সে পরে যখন নিউজ পেপারে, খবরে, সোশ্যাল মিডিয়াতে দেখেছিল ব্যাপারটা, তখন তার মনে হয়েছিল যে তার এসে এই ব্যাপারটা পুলিশকে জানানো উচিত, তাই সে পুলিশকে জানিয়েছিল। অন্যদিকে সঞ্জয় রাউত নামের একজন ভদ্রলোক, সেও অন্য কোনো পাড়াতে তার মামা বাড়ি, সে মামা বাড়ি গেছিল একটা বিশেষ কাজে। মামা বাড়ি থেকে সে ফিরছিল, ফেরার সময় তার ভীষণ রোদ লেগেছিল। তখন সে আদর্শ সিং এর বাড়িটা থেকে কিছুটা দূরেই একটা বাড়িতে, সেই বাড়ির একটু ছাওয়া ছিল, সেখানে দাঁড়িয়ে নিজের ফোনটা দেখছিল। তার একটা ফোন করারও দরকার ছিল, ছাওয়ায় দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছিল, রোদে সে ক্লান্ত হয়ে গেছিল। সে দেখেছিল লাল হাফ শার্ট আর হাফ প্যান্ট পরা একজন ভদ্রলোক বাইকে করে পেছনে একজন ছেলেকে পিঙ্ক শার্ট আর কালো প্যান্ট পরিয়ে তার সামনে দিয়ে নিয়ে গেছিল। কিছুক্ষণ পরেই আবার সে দেখেছিল সেই পিঙ্ক শার্ট পরা মানুষটার
জামার বোতামগুলো ছেঁড়া, আর সে ছুটতে ছুটতে তার সামনে দিয়েই চলে যায়। পরে যখন সে ঘটনাগুলো শোনে, দেখে, তার মনে হয়েছিল যে তার গিয়ে ওই লাল হাফ শার্ট আর হাফ প্যান্ট মানুষটার ব্যাপারে বলা উচিত, কারণ সে বাইকে করে ওই পিঙ্ক শার্ট পরা মানুষটাকে নিয়ে গেছিল, আর পিঙ্ক শার্ট পরা মানুষটা একা পালিয়ে গেছিল। এবার পুলিশ সিসিটিভি ফুটেজ বের করে সেই পাড়ার অন্য একটা বাড়ির। খুব বেশি বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল না। সন্তোষ রাউত যে বাড়ির তলায় দাঁড়িয়েছিল সেই ভদ্রলোকের নাম ছিল মারুতি সিং। মারুতি সিং এর বাড়ির সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখা গেছিল সঞ্জয় রাউত একদম ঠিক কথা বলছে। ঠিক ওই সময়তে একজন ভদ্রলোক বাইকে করে তাকে নিয়ে এসেছিল, আর কিছুক্ষণ পরে সে একা পালিয়ে গেছিল। বাইকে বসে থাকা ভদ্রলোকটা তাহলে কে? তাকে খুঁজে বের করতে হবে। গ্রামের ওই চাষি সোনু সিং, সে পুলিশকে বলেছিল যে আমি যখন ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম, আমি বাড়ির সামনে গাছতলাতেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখেছিলাম ওই বাড়ি থেকে একজন পিঙ্ক জামা পরা মানুষ ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। তার সাথে ছুটতে ছুটতে অন্যদিকে চলে গেছিল ওই বাড়ির কেয়ারটেকার যে ওপরে থাকতো, তাকে আমি চিনি, এক আধবার দেখেওছি। সে অটো ডাকতে গেছিল। সে কিন্তু তার সামনে দিয়ে পিঙ্ক জামা পরা ওই মানুষটা যখন ছুটে পালিয়ে যাচ্ছিল, সে তাকে ধরার চেষ্টা করেনি। কেন, সেটাও আমি বুঝতে পারিনি। এখন ওই সাক্ষীদের সমস্ত বয়ানগুলো একসাথে ম্যাচ করেছিল, একসাথে রেখে দেখেছিল, তখন পুলিশের মনে হয়েছিল ওই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে। মাত্র 6 মিনিটের মধ্যে এতগুলো আঘাত একটা শরীরের ওপর একা একজন মানুষের পক্ষে করা সম্ভব না। সেই সঙ্গে যে লুটপাটের ঘটনা ঘটেছে ওই মহিলার বাড়িতে, সেটাও কিন্তু অদ্ভুত। এদিকে আদর্শ সিং বলেছে যে তার স্ত্রী যখন খুব অসুস্থ, যখন সে কথাও বলতে পারছে না, তখন সে আঙুলটা উপর দিকে তুলে উপরের দিকে ইশারা করে কিছু একটা বোঝাতে চেষ্টা করছিল। পুলিশ এই ব্যাপারটাকেও বুঝেছিল যে উপরের দিকে অর্জুন থাকতো। অর্জুন তাহলে এই ব্যাপারের সাথে জড়িত রয়েছে। অর্জুনকে দেখে শনাক্ত করেছিল গাছতলায় বসে থাকা সোনু সিং। আর সন্তোষ রাউতকে যখন অর্জুন সিংকে শনাক্ত করতে বলা হয়, সন্তোষ রাউতও কিন্তু দেখে চিনতে পেরেছিল যে এই ভদ্রলোককে সে দেখেছিল বাইকে করে পিঙ্ক জামা পরা মানুষটাকে নিয়ে যেতে। পুরো ব্যাপারটা যখন বোঝা যায়, অর্জুনকে অ্যারেস্ট করা হয়। অর্জুনকে অ্যারেস্ট করে যখন শক্তভাবে জিজ্ঞাসাবাদ হয়, অর্জুন আরো একটা নাম বলেছিল। নামটা ছিল বীরেন্দ্র যাদবের। বীরেন্দ্র যাদব, সেও বিহারের কোনো গ্রামের বাসিন্দা। সে ওই এলাকাতে জলপান নামের একটা ছোট্ট হোটেল চালাতো। সেখানে মিষ্টি, কচুরি, বিভিন্ন রকম ব্রেকফাস্ট ইত্যাদি তৈরি করা হতো। সেখানে সে কাজ করত। ঠিক পাশের একটা গ্যারেজে অর্জুন কাজ করত। দুজনের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক ছিল। দুজনেরই কাজ ভালো চলছিল না। আর অর্জুন সবসময় বীরেন্দ্রের সাথে গল্প করত যে তার মালিকের কাছে কত টাকা আছে, তারা কেন গরিব। মালিক বড় চাকরি করে, ভালো মাইনে পায়, বাড়িতে কত জিনিসপত্র, তারপরে আবার নতুন নতুন জায়গা কিনছে, আবারও একটা নতুন জায়গা কিনবে যেটার দাম 60 লাখ টাকা। এত টাকা, এত গয়না। অর্জুনকে যেহেতু আদর্শ আর অনামিকা খুব বিশ্বাস করত, তো নিজেদের কোনো কথাই লুকাতো না। সব ব্যাপারটাই তার কাছে ওপেন ছিল। এমনকি তারা দরজাও বন্ধ রাখতো না। অর্জুন, অর্জুনের স্ত্রী ওপরে থাকতো, কিন্তু ঘটনার দিন অর্জুনের স্ত্রী বাড়িতে ছিল না। অর্জুনের স্ত্রী কিন্তু এই ব্যাপারটাতে জড়িয়ে ছিল না, সেটা পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে তদন্তে জানা গেছিল। অর্জুন আর অর্জুনের বন্ধু বীরেন্দ্র সে ছোট্ট ধাবা যে চালাতো, আর সেই ধাবাতে পরবর্তীকালে নিজের মেকানিকের কাজ ছেড়ে সেখানে সেও তার সাথে কচুরি ভাজা, মিষ্টি ভাজার কাজে যোগ দিয়েছিল। দুজনে মিলে কয়েক মাস ধরে প্ল্যানিং করছিল যে তার মালিকের বাড়িতে চুরি করতে হবে। সেই জন্য যখন মালিকের বাড়ির ওয়াইফাই খারাপ হয়ে যায়, তখনই তার মনে হয় এটাই সুযোগ।
স্থানীয় একটা সাইবার ক্যাফেতে গিয়ে একদম জিও কোম্পানিতে কাজ করা লোকজনেদের যেমন আই কার্ড হয় তেমন একটা আই কার্ড তৈরি করা হয়েছিল। সেই আই কার্ডের মাধ্যমে সে কাজ করতে এসেছিল। প্রথম দিন 18 মে সে কাজ করতে এসেছিল, তবে বাড়িতে আদার্স সিং ছিল। তার মনে হয় যে এই দিনে কাজটা করা যাবে না, সেই জন্য সে একটা বাহানা করেছিল যে আমি দেখতে এসেছিলাম কি খারাপ হয়েছে, কালকে আসবো, কাল সারিয়ে দেবো। অন্যান্য কোম্পানির বিভিন্ন সার্ভিস সেন্টারের লোকজনকে আমরা ডেকেই থাকি। আদার্স সিং এর একদম সন্দেহ হয়নি, সে চলে গেছিল। আবার পরের দিন এসেছিল, সেই সময় কিন্তু আদার্স সিং এর স্ত্রী বাড়িতে ছিল একাই। বাড়িতে এসে সে মিথ্যা কথা বলে, এটা খারাপ হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে, একটু জল খাবো, এইসব বলে মহিলার ওপর চড়াও হয়। অর্জুন সিং এর খুব ভালোভাবে জানা ছিল বেডরুম কোথায়, বেডরুমে সব দামি দামি জিনিসপত্র, পয়সা কড়ি, গয়না, টাকা সব থাকে, সেটাও অর্জুনের জানা। সেখান থেকে কয়েকবার তাকে টাকা বের করে দেওয়াও হয়েছে, কোনো অসুবিধা হয়নি। সে সবটাই জানতো, চাবি কোথায় আছে সেটাও তার জানা। পুলিশ তদন্ত শেষ হওয়ার পর যেটা বোঝা যায়, বা পুলিশ সবাইকে যে ঘটনাটা জানিয়েছিল দুজনের কাছে জিজ্ঞাসাবাদের পর, সেটা হচ্ছে মালিকের টাকা দেখে অর্জুনের লোভ হয়েছিল। অর্জুন নিজের বন্ধু বীরেন্দ্রকে সঙ্গে নিয়ে প্ল্যানিং করেছিল যে তাদের সোনা দানা, টাকা পয়সা এগুলো লুটে নিতে হবে। তারা একটা প্ল্যানও তৈরি করেছিল। তারা আই কার্ড তৈরি করে বাড়ির ভেতরে চলে গেছিল বীরেন্দ্র। বীরেন্দ্র চুরি করবে কিভাবে সাহসটা পাচ্ছিল না। বীরেন্দ্র নানা রকম ভাবে মহিলাকে এটা ওটা, কখনো বলছে জল আনো, কখনো বলছে যে এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, মহিলাকে অন্য ঘরে পাঠাচ্ছিল আর জিনিসগুলো খোঁজাখুঁজি করছিল। ইতিমধ্যেই অর্জুন কিন্তু বাইরে পাহারা দিচ্ছিল যে বাইরে থেকে কোনো লোকজন না চলে আসে। এদিকে যখন দেখে যে ভদ্রলোকের আসার সময় হয়ে যাচ্ছে, খাবার খেতে তিনি প্রত্যেকদিন দুপুরবেলায় নিজের বাড়িতেই আসতেন। খাবার খাওয়ার জন্য তিনি আসছেন, ভদ্রলোককে একবার ভদ্রমহিলা ফোনও করে ফেলেছে যে ওয়াইফাই এর মেশিনটাকে পাল্টাতে হবে বলছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে কিন্তু বীরেন্দ্রের সামনে। সময় হয়ে এসেছে দেখে অর্জুনও ভেতরে চলে যায়। দুজনে মিলে একসাথে লুটপাট করে, সঙ্গে তাড়াহুড়োতে ওই মহিলাকে মেরেও ফেলে। কারণ অর্জুন দেখেছিল যে মহিলা তাকে চিনতে পেরে গেছে, এবার তাকে বাঁচিয়ে রাখলে চলবে না। তাকে যদি জীবিত ছেড়ে দেওয়া হয় তাহলে সে পুলিশকে বলে তাদের দুজনকেই ধরিয়ে দেবে। অতএব যদি মহিলাকে মেরে ফেলা হয়, জিনিসপত্র লুট করে নিয়ে চলে যাওয়া হয়, তারা এত বুদ্ধিমান, এত পারফেক্ট একটা ক্রাইম করছে, কেউ তাদেরকে ধরতে পারবে না। এই জন্য তারা তাড়াহুড়োর মধ্যে মাত্র 6 মিনিটের মধ্যে মহিলাকে কুপিয়েছিল। দুটো ছুরির ব্যবস্থা আগে থেকেই করে তারা গেছিল। তারা কিন্তু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে যদি দরকার পড়ে তাহলে মহিলাকে মেরে ফেলতে হবে। অর্জুনের যেহেতু জানাই ছিল যে জিনিসপত্র, টাকা পয়সা ইত্যাদি কোথায় আছে, অসুবিধা হয়নি। তাড়াহুড়োর মধ্যেই যতটা তারা পেরেছিল সেই জিনিসগুলো বের করে বীরেন্দ্র নিজের ব্যাগে করে নিয়ে চলেও গেছিল। বীরেন্দ্র যাদব যেহেতু জিওর একজন টেকনিশিয়ান সেজে এসেছিল ওই বাড়িতে, তো তার কাছে একটা যন্ত্রপাতির ব্যাগ তো ছিলই। সেটাতে করে টাকা পয়সা, গয়না ইত্যাদি নিয়ে বীরেন্দ্র ছুটে পালিয়েছিল। আর মহিলা নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল যখন, সেই সময় মহিলা তার পিঙ্ক কালারের শার্টটা চেপে ধরেছিল, তখনই মহিলার সাথে ধস্তাধস্তিতে তার শার্টের ওই 3খানা বোতাম খুলে পড়ে গেছিল। আর আই কার্ডটা সে নিজে খুলে রেখে চলে গেছিল, যাতে পুলিশ যখন আসবে তদন্ত হবে, জিওর টেকনিশিয়ানকে খোঁজা হবে, বীরেন্দ্রকে আর অর্জুনকে তো খোঁজা হবেই না। ঘটনাটা বলার পরে একটা কথাই বলবো,
সব মানুষ কিন্তু বিশ্বাসকে মর্যাদা দিতে জানে না। সেই জন্য খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন।